ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ ধীরে ধীরে ফিরছেন কর্মস্থলে। আর সেই সঙ্গে রাজধানী ফিরে পাচ্ছে তার চিরচেনা ব্যস্ত রূপ। সড়ক, রেল ও নৌপথে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। আন্তজেলা বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটগুলোতে কয়েকদিনের তুলনায় যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে মানুষের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আগামী কয়েকদিনে ঢাকার কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে নতুন উদ্যম ও ব্যস্ততা। অফিস পাড়া, ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকায় মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। জাস্ট আমি আসছে মনে মনে হচ্ছে আর কি। তিতাসে যাবো ব্রাহ্মণবাড়িয়া। জি, টিকিট কাউন্টার থেকে নিয়েছি। ট্রেন যাত্রা আমার কাছে খুবই ভালো, সবচেয়ে ভালো। আর যত বাসের থেকে অনেক ভালো ট্রেন। আমি ছোটবেলা থেকে ট্রেন জার্নিতে উৎসাহী বেশি এবং ট্রেন জার্নিটা নিরাপদ, যার কারণে আমি বাইরের থেকে ট্রেন জার্নিটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের সময় একটু ঝামেলা হয় কিন্তু এমনি নর্মালি বাসের থেকে ট্রেনে সহজ হয়, আর বাসে তো খুব যাতায়াতে হয়। বিদ্যুতের দাম বাড়ছে না কমছে তা জানা যাবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০% পর্যন্ত বাড়তে পারে। নতুন ট্যারিফিক চলতি জুন মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য নির্ধারিত লাইফলাইন ক্যাটাগরিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ফলে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা বর্তমান সুবিধা বহাল রাখবেন। বিইআরসি জানিয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব এবং গণশুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত অনুযায়ী জ্বালানি খাতে মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে কেউ সুবিধা নেয়ার চেষ্টা করলেও এ ঘটনায় অভিযুক্তরা কোনো সুযোগ পাবে না। তার ভাষায়, সম্পূর্ণ অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে এবং এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এদিকে দেশের স্বাস্থ্য সেবা আরও সম্প্রসারণে ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি করে শিশু হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তিনি, যেখানে আইসিইউ সুবিধাও থাকবে। এছাড়াও চীনের সহযোগিতায় নারীদের জন্য ১,০০০ শয্যার ৫টি হাসপাতাল নির্মাণ, ঘরে ঘরে চিকিৎসা সেবা চালুর পাইলট প্রকল্প এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে বিশেষ কর্মসূচির কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতা, ঐক্যমত্য এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পাশাপাশি ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বিশ্বমঞ্চের সব সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধি হিসেবে কাজ করারও ঘোষণা দেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সংস্কার, নতুন মহাসচিব নির্বাচন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বৈষম্যের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় শান্তি, মানবাধিকার সহ বহুপাক্ষিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে ছোট দেশগুলোর প্রতিনিধিদের সহায়তায় বিশেষ সেল গঠন, ভৌগোলিক ও লিঙ্গ ভারসাম্য বজায় রেখে দপ্তর পরিচালনা এবং জাতিসংঘের কর্মকাণ্ডে জন আস্থা বাড়াতে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি। will be a consequential one
এই অধিবেশনে জাতিসংঘের সংস্কার, পরবর্তী প্রজন্মের বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার প্রস্তুতি এবং জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের মতো অত্যন্ত বড় ও স্পর্শকাতর বিষয়গুলো সামনে আসবে। একই সঙ্গে আমাদের জলবায়ু পরিবর্তন, ভূ রাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং ক্রমবর্ধমান উন্নয়ন বৈষম্যের মতো বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আমি সাধারণ পরিষদকে আশ্বস্ত করতে চাই, আমি পক্ষপাতহীনভাবে সব সদস্য রাষ্ট্রের সভাপতি হিসাবে কাজ করব। আমার ব্যক্তিগত কোনো মতামতকে সভাপতির দায়িত্ব পালনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে দেব না। যে কোনো মত পার্থক্যকে পাশে ঠেলে আমি সবার ঐক্যমত্যের ভিত্তিতে অভিন্ন পথ খোঁজার চেষ্টা করব। Sustainable development and SDG acceleration. বাগেরহাটের ঐতিহাসিক হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাহি মাজারের দিঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর দর্শনার্থী, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের জরুরি সভায় কুমিরটি দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি মাজার এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের সিদ্ধান্ত হয়। আজ খুলনা থেকে আসা বিশেষজ্ঞ দল কুমিরটির অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করে স্থানান্তরের কারিগরি প্রক্রিয়া নির্ধারণ করবে বলে জানিয়েছেন বন বিভাগ। এর আগে সোমবার রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে 7 বছরের শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারায়। হৃদয় বিদারক এই ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানে পর্যটকরা আসেন, অন্যতম আকর্ষণ কুমির, সবই ঠিক আছে। এখানে আসলে অনেকে রুজি রেজেক, এখানে ব্যবসা বাণিজ্য, আবার দোকানপাট আছে, তো সেগুলি থাকবে। তো আপাতত আমরা এই কুমিরটিকে সরিয়ে একটা নির্দিষ্ট একটা স্থাপনা বা একটা এরকম। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানিতে আজ তারা তাদের বক্তব্য পেশ করেন। এরপর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালত। এর আগে গতকাল নিহত রামিসার বাবা মা সহ মামলার 16 জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণে হত্যাকাণ্ডের পরে নৃশংস ও হৃদয় বিদারক ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার দাবি করেন নিহত রামিসার পরিবার। আগামী 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে 2 বছর ধরে বন্ধ থাকা দেশটির শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা। সফরে 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসন ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উচ্চশিক্ষা, কৃষি, হালাল খাদ্যশিল্প, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, কৌশলগত ও বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের বার্তা নিয়ে 3 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের নিয়মিত ধারাবাহিকতা নয়, বরং 2 দেশের মধ্যে নতুন মাত্রার রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততারও ইঙ্গিত বহন করেছে। 2020 সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে আঙ্কারা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননা ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় সচেতন ইসলামপ্রিয় জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সোমবারের একটি মানববন্ধনে সংসদ সদস্য রুমিন ফারহানা ইসলাম, আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি ও ধর্ম অবমাননাকর বক্তব্য সহ্য করা হবে না এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এমপি রুমেন ফারহানাকে আমরা বলতে চাই, আপনি যেই বক্তব্যে বলেছেন, আপনি যেভাবে বক্তব্য বলেছেন, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় তারাই বনলতার এই সিনেমা প্রদর্শনী বন্ধ করেছে। আমরা জবাবে বলতে চাই, আমরা মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না, মুহাম্মদী আদর্শে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। এই শহরের মানুষ তারা সিনেমা দেখে না, এই জন্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ এসে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সিনেমার রূপান্তর করতে চায়, সেটা আমরা বরদাস্ত করব না। রবিন ফারহানা 24 ঘন্টার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া আলেম সমাজের কাছে মাফ চাইতে হবে। আর না হয় রবিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের নেতৃত্ববৃন্দের সাথে পরামর্শ করবে, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা চাই অতি অবিলম্বে সরকারকে বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, যদি এটার কঠোর ব্যবস্থা না নেওয়া হয় আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার শেরপুর ইউনিয়নের 5 রুখি মৌলভীবাজার এলাকায় সংগঠনটির আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন ঘোষণা করেন তালতলা ঈশা আতুল উলুম মাদ্রাসার সদস্য সচিব মাওলানা ওয়ালিউল্লাহ। পরে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি শামীম আলম ধোনির সভাপতিত্বে এবং ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান তৌফিক। মৌলভীবাজার জেলার জড়িতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠানকালিক সাবেক প্রধান শিক্ষক স্মৃতিভূষণ দাস। সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি এমপি মিঠু বলেন, শিক্ষিত জাতি গঠনের মূল ভিত্তি হল শক্তিশালী শিক্ষা ব্যবস্থা। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মনোনয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ইউএমসি স্কুল মাঠে নরসিংদী শহর 8 নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি AKM গোলাম কবির কামাল, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। শহীদ জিয়া যেমন তিনি দেশ স্বাধীন করেছেন এবং আমাদের বেগম খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান তিনি ফেসিবাদ মুক্ত করেছেন। সব শুধু জিয়া পরিবার নাকি? জিয়া পরিবার দেশের সঙ্গে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে জিয়া বিএনপি সফল হয়েছে। যেখানে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে বিএনপি সেখানে দেশকে গঠন করেছে। তাই দেশ জাতির সংকটের ক্রান্তির লগ্নে বিএনপিকে মানুষ পছন্দ করে। তাই বিএনপি জনগণের দল। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির ভাবমূর্তি বিএনপির মান সম্মান ইজ্জতকে নষ্ট করা যাবে না।